জানি না আর কত দূর গেলে আমার মনের মানুষের সাথে দেখা হবে। আমি রাজপুত্র চন্দ্র, আমি রাজপুত্র চন্দ্র। এই নবাব জাতি, এত বেলা পড়ে পড়ে যে ঘুমাচ্ছিস, কাজগুলো কি তোর মোরা বাপ মা এসে করে দিবে? যা, কালকের বাসি জামা কাপড়গুলো আছে ওগুলো পরিষ্কার করে কেচে দিয়ে আয়। বৌদি, আজকে আমার শরীরটা খুব অসুস্থ। আমি কালকে বাড়ির সব কাজ করে দিব, আজকে করতে পারবো না। আমি কোনো কথা শুনতে চাই না। তুই এখনই যাবি আর বাড়ির সব কাজকর্ম করবি। এত সুখ দিয়ে জন্ম হসনি তুই, জন্মের পরেই তো নিজের মা বাবাকে খেয়েছিস। শ্যামলীর বাবা মা মারা যাওয়ার পর সে তার দাদা বৌদির সাথেই থাকে। দাদা বৌদি তাকে খাওয়ায়, কিন্তু বাড়ির সব কাজকর্ম তাকে দিয়েই করিয়ে নেয়। গিন্নি, জানো এবার জমিদারের অবস্থা অতটা ভালো নেই। জমিদার মনে হয় বেশি দিন আর বাঁচবে না। জমিদার মরে গেলে আমাদের অভাব আবারও শুরু হয়ে যাবে। ওই যে জমিদারের সব কিছুর দায়িত্ব ভার শুধু আমার কাছেই থাকে। জমিদার চলে গেলে সব ভার তার ভাইয়ের ওপর পাবে। সে কি আমাকে এত কিছু দায়িত্ব দেবে? তুমি এখন জমিদারের ছোট ভাইয়ের সাথে সম্পর্কটা ঠিক রাখো। এখন বড় জমিদারের মশাইয়ের কথা শুনে আমাদের কোনো লাভ নেই, কারণ উনি তো আর বেশি দিন বাঁচবেই না। এখন আমাদের ছোট জমিদার মশাইয়ের সব কথা শুনতে হবে। তাহলে তুমি যদি একবার ওনার মন জয় করতে পারো, তাহলে সব ভার উনি তোমাকেই দিবে। তুমি ঠিকই কথা বলছো গিন্নি, সেটাই করতে হবে। এর জন্য তো বলি, তুমি বুদ্ধিতে বাজিমাত, তোমার বুদ্ধির কোনো তুলনা হয় না। শ্যামলীর রাতে অনেক শরীর অসুস্থ হয়, তাই সে তার দাদা বৌদির দরজার সামনে এসে তার দাদা বৌদিকে ডাকে। বৌদি, দাদা, শোনো না, আমার শরীরটা আজকে পুরো অসুস্থ বৌদি। কিন্তু তার দাদা বৌদি তার ডাক শুনে বাইরে আসে না। শ্যামলী থাকতে না পেয়ে সে ছটফট করে, মা, মা, আমি যে আর পাচ্ছি না, হে ঈশ্বর। পিতার সব সম্পত্তি শুধু আমার অধিকার থাকবে, কারণ পিতার সবচেয়ে ভালো ও বুদ্ধিমান ছেলেই আমি। আর ভাই চন্দ্র, সে তো একজন ভীতু। এ হলো ঈশান রাজ্যের রাজপুত্র। তার পিতা জনকনাথ। জনকনাথের দুটি সন্তান, রাজকুমার চন্দ্র ও কর্ণ। কর্ণ ছিল বুদ্ধিমান ও সাহসী, আর চন্দ্র ছিল ভীতু। আমার দুটি সন্তান, তার মধ্যে আমি একজনকেই এই সিংহাসনের দায়িত্ব দেব। এই সিংহাসনের দায়িত্ব আমি তাকেই দেব যেই পুত্র আমার আদেশ অমান্য কোনোদিনও করবে না, আর যে সব থেকে সাহসী আর বুদ্ধিমান। আমি জানি আমি কখনোই সিংহাসন পাবো না, কারণ আমি না সাহসী না বুদ্ধিমান। আমি তো একজন ভীতু, আর আমার এই সিংহাসনে কোনো লোভ নেই। এই যে নবাব জাতি, তুই তো বলে বেড়াস যে আমরা তোকে দেখতে পাই না, তোকে দিয়ে নাকি আমরা বাড়ির সব কাজকর্ম চাকরের মতো করিয়ে নেই, আমি নাকি বসে বসে থাকি। যখন তোর বাবা মা মরে গেল, তুই তখন অনেক ছোট ছিলিস। তখন থেকে তোর দাদা আর আমি তোকে কোলে পিঠে করে মানুষ করলাম। এখন আমাদেরই এসব কথা শুনতে হয়। তাহলে তুই চলে যা এখান থেকে। যেখানে তোকে রানীর মতো করে রাখবে, তুই সেখানে চলে যা। আমাদের কাছে তোকে খাওয়ানোর জন্য কোনো খাবার নেই। তোকে খাওয়ার থেকে আমরা একটা কুত্তাকে খাওয়াবো, হয়তো সে তবুও আমাদের একটু নাম করবে। দাদা, তোমারও কি একই কথা? আমি এই বাড়ি থেকে চলে যাব, কিন্তু আমি কোথায় যাব? তোমরা ছাড়া তো আমার আর কেউ নেই। হ্যাঁ, আমারও একই কথা। তুই এই বাড়ি থেকে চলে যা। আর তুই কোথায় যাবি, কি করবি, সেটা আমরা কিছু জানি না। তুই তো অনেক কথা বলেছিস না, এখন যা, তুই কোথায় যাবি? সেদিন শ্যামলী তার দাদা বৌদির বাড়ি থেকে বের হয়ে যায়। সে নিজেও জানে না সে কোথায় যাবে, কি করবে।
আমি এই সিংহাসনের দায়িত্ব আমি আমার সেই পুত্র সন্তানকেই দেব, কারণ আমার দুটি শর্ত থাকবে। শর্ত নম্বর 1, আমার দুটি সন্তানেরও বিয়ের বয়স হয়েছে। যে সন্তান আমাকে সুন্দর ও বুদ্ধিমতী পুত্রবধূ নিয়ে আসবে তাকে আমি এই সিংহাসনের দায়িত্ব দেব। চন্দ্র ও কর্ণ ঘোড়ায় চড়ে বুদ্ধিমতী ও সুন্দরী মেয়ে খুঁজতে বেরিয়ে যায়। তাদের কাছে কোনো খাবার ছিল না, কারণ মহারাজের আদেশ ছিল যে তারা রাজপ্রাসাদের খাবার কেউ খেতে পারবে না। কর্ণ আর চন্দ্রের কিছুদূর যাওয়ার পর তাদের দুজনের পথ আলাদা হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর কর্ণ একজন সুন্দরী রাজকুমারীকে বিয়ে করে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যায়, আর এদিকে চন্দ্র কোথায়? পিতা যেমন আদেশ দিয়েছে সেরকম তো কোনো মেয়েই পেলাম না। তাহলে কি আমি আমার পিতার আদেশ রাখতে পারবো না? এদিকে তো আমার খিদাটাও বেড়ে যাচ্ছে, আমি অনেক ক্ষুধার্ত। কি করব এখন? তখন রাজকুমার চন্দ্র ক্ষুধার্ত সহ্য না করতে পেয়ে সেখানে থাকা একটা কাকের খাবার চুরি করে খায়। কিছুক্ষণ পর কাকটি সেখানে আসে। কে তুমি বালক? আমার ছানা ছিনিয়ে খেয়েছো। আমি তোমাকে অভিশাপ দিলাম যে তুমি একজন মানুষ হয়ে কাকের খাবার ছিনিয়ে খেয়েছো, তাই তুমি কাকে পরিণত হবে। আমি ঈশানের রাজকুমার, আমি জানতাম না এ খাবার একজন কাকের ছিল। আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি আমি একজন মানুষ হয়ে সামান্য একজন কাকের খাবার চুরি করে খেয়েছি। কাক অনেক কষ্ট পায়, তাই সে ঈশান রাজ্যের রাজকুমার চন্দ্রের কোনো কথা শুনে না। এদিকে শ্যামলী সেই পথ দিয়েই যায়। শ্যামলী তাকে জিজ্ঞেস করায় রাজকুমার চন্দ্র তার পিতার আদেশ, কাকের খাবার চুরি সমস্ত কথা বলার সাথে সাথে সে একজন কাকে পরিণত হয়। শ্যামলী সেই কাক রাজকুমার চন্দ্রকে নিয়ে রাজ দরবারে যায়। তাকে ও অবস্থার কথা শুনে তো বড় রাজকুমার কর্ণ অনেক খুশি পায়। তারপর শ্যামলীকে দিয়ে ঈশানের ছোট রাজকুমার চন্দ্রের বিয়ে দিয়ে দেয় তার পিতা জনকনাথ। মালিনী, আমি তো অনেক খুশি, অনেক খুশি, কারণ এই রাজপ্রাসাদের সব কিছুর দায়িত্ব এখন শুধু আমার, শুধু আমার। ওই চন্দ্র তো একজন কাকে পরিণত হয়ে গেছে। হা 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 হা। ঈশান রাজ্যের বড় রাজকুমার কর্ণ ও তার স্ত্রী মালিনী অনেক অহংকারী ছিল তারা। শ্যামলী, তুমি এই রাজপ্রাসাদ থেকে চলে যাও। আমি চাই না তোমার এই সুন্দর জীবনটা আমার কারণে নষ্ট হোক। না, আপনাকে এসব নিয়ে কিছু চিন্তা করতে হবে না। আমি এখানে আমার নিজের ইচ্ছায় আছি, আর এমনিতেও আমার আপন বলতে কেউ নেই। দাদা বৌদি তো চায় না আমি ওই বাড়িতে থাকি, আর আমি এখানে অনেক ভালো আছি, আর আপনি আমার স্বামী। আমার প্রথম ধাপের পরীক্ষায় আমার বড় ছেলে রাজকুমার কর্ণ সফল হয়েছে। এখন আমার দ্বিতীয় ধাপের পরীক্ষা। কালকে ঋষি পক্ষীরাজ আসবে, তিনি এই পরীক্ষা নেবেন। আমি জানি শ্যামলী, আমি কখনোই এই পরীক্ষায় পাশ করতে পারবো না। প্রথম ধাপের মতো এবারেও কিছু না কিছু ঘটবে। প্রথমবার আমি নিজের ক্ষুধার্ত আটকাতে পারিনি। না ছোট রাজকুমার, মনে সাহস রাখবেন। জীবনে কখনো মনোবল হারানো চলবে না। মনে রাখবেন, মনোবল হলো আমাদের শরীরের প্রথম পরীক্ষা। তাহলে সবাই এখানে উপস্থিত, আমার দুই পুত্রও প্রস্তুত। পক্ষীরাজ, শুরু করেন আপনার প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন বড় রাজকুমার কর্ণকে। রাজকুমার কর্ণ, এই পৃথিবীতে ভগবানকে, তোমার পিতা না উপরে যিনি বসে আছেন, যিনি এই জগতের সমস্ত কিছু তার দ্বারাই চালিত হয়? যদি বলি ভগবান তাহলে পিতা রেগে যাবে, তাহলে আমার আর কখনো এই সিংহাসনে বসানো হবে না। তাহলে আমাকে পিতাই বলতে হবে। আমার ভগবান হলো আমার পিতা, আমার পিতাই আমার কাছে ভগবান। রাজকুমার চন্দ্র, তোমার মতে কি? আমার পিতা আমার কাছে ভগবান ঠিকই, কিন্তু
সবার উপরে যিনি বসে আছেন সে হলো আমার ভগবান, যে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। রাজকুমার চন্দ্র, তোমার দ্বিতীয় প্রশ্ন, তুমি কখনো তোমার ভগবানকে মিথ্যা বলেছো? এখন তো নাও বলতে পারবো না, কারণ আমি তো পিতাকে অনেক মিথ্যা বলেছি। এখন তো আমাকে হ্যাঁই বলতে হবে। হ্যাঁ, আমি আমার ভগবানকে মিথ্যা বলেছি। না, আমার পিতাকে আমি মিথ্যা বললেও কিন্তু আমি আমার ভগবানকে কখনোও মিথ্যা বলিনি। তোমাদের শেষ প্রশ্ন, তোমার ভগবানের আদেশ কখনো কি অমান্য করেছো? না, আমি আমার ভগবানের আদেশ কখনোই অমান্য করিনি। না, আমার জীবনে যাই হোক না কেন, আমি আমার ভগবানের আদেশ কখনোই অমান্য করিনি। মহারাজ জনকনাথ, আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। এখন সিংহাসনের দায়িত্ব আপনি কাকে দিবেন সেটা আপনিই বলে দিন। অবশ্যই, আমার দুটি পরীক্ষার পর আমার এই সিংহাসনের ভার দিলাম আমার ছোট রাজকুমার চন্দ্রের কাছে। ও পিতা, এটা অন্যায়। আপনি তো সবসময় বলতেন আপনার দুটি ছেলের মধ্যে আমি সব থেকে বুদ্ধিমান, তাহলে আপনি অন্যায় করছেন। কিন্তু রাজকুমার কর্ণ, তুমি আমাকে ভগবান মানো, কিন্তু তুমি আমাকে মিথ্যা বলেছ। আমার আদেশ ছিল যতদিন তোমরা তোমাদের স্ত্রী খুঁজে না পাও ততদিন তোমরা রাজপ্রাসাদের খাবার খেতে পারবে না, কিন্তু তুমি সিপাহীকে দিয়ে খাবার নিয়েছো। তুমি আমার আদেশ অমান্য করেছো আর তোমার ভগবানকেই মিথ্যা বলেছো। তুমি হয়তো ভুলে গেছো আমি একজন আদর্শ ও সত্যের রাজা, কারণ আমার কাছে সত্যের জয় সবসময় আগে। আর আমি রাজকুমার চন্দ্রের সাথে ছলনা করছি, কিন্তু তবুও রাজকুমার চন্দ্র আমাকে কখনোই মিথ্যা বলেনি। তারপর রাজকুমার চন্দ্র আবারও নিজের রূপে ফিরে আসে। ধন্যবাদ ছোট পুত্রবধূ, শুধুমাত্র তোমার জন্যই এসব সফল হয়েছে। না মহারাজ, আমি তো একজন সাধারণ ঘরের মেয়ে। না, তোমার মতো আদর্শ নরমত্নার নারী একজন পুরুষের অর্ধাঙ্গিনী হওয়া খুব প্রয়োজন, যেন মনোবল দেয় স্বামীকে। তুমি স্বামীর শক্তি তৈরি করো। আমি এরকমই একজন সাহসী ও বুদ্ধিমতী পুত্রবধূ চেয়েছি আমার পুত্র সন্তানদের জন্য। ধন্যবাদ শ্যামলী, তুমি আমার জীবনটা এত সুন্দর করে দেওয়ার জন্য।